সংস্কারের নামে কলা দেখাচ্ছে সরকার, বলছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে 2 জুন ফের বৈঠক। জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল বিভাগের রায় কাল, ভোটের মাঠে ফেরার আশা আইনজীবী। মানবতা বিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল কাল, ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান অগ্রগতি। টানা 4 দিন বন্ধ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসা সেবা, রোগী ও স্বজনদের দুর্ভোগ। রাজধানীতে এখনো জমে ওঠেনি কোরবানি পশুর হাট, ছোট ও মাঝারি গরুর কদর বেশি। আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। নানা আনুষ্ঠানিকতা আর আলোচনা করে সংস্কারের নামে কলা দেখাচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দ্রুত নির্বাচন চায় দেশের জনগণ, তাই ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। এমন অবস্থায় আগামী সোমবার প্রধান উপদেষ্টার সাথে ফের বৈঠকে বসছে বিএনপি। সংস্কার আর নির্বাচন নিয়ে সরকার বিএনপির মধ্যে মতবিরোধ স্পষ্ট। সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও এবছরই ভোটের দাবিতে অনড় বিএনপি। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে ফের ডিসেম্বরে নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। কাকরাইলে কৃষক দলের অনুষ্ঠানে দেরিতে নির্বাচনের যুক্তি জনগণের সামনে প্রকাশের আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আবার ডেকেছেন 2 তারিখে যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। এই সংস্কার নিয়ে আবার কতবার উদ্বোধন করবেন? প্রথম পর্যায়ের একবার উদ্বোধন করেছেন আলোচনা, দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন, তৃতীয় পর্যায়ে গিয়ে আবার আপনারা এটা একত্রিত করবেন। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় রাজপথে জীবন দিয়েছে বহু মানুষ, তাই গণতন্ত্র নিয়ে টালবাহানা গ্রহণযোগ্য নয়। সুতরাং আওয়ামী লীগের যারা নিপীড়ন নির্যাতন করছে তারা যদি আনতে সক্ষম না হয়, আমরা তাদেরকে বিরুদ্ধে আওতায় নিয়ে আসবো। এটা সমস্যা কোথায়? ডিসেম্বরে কেন নির্বাচন হবে? অক্টোবরে অসুবিধা কি? সেপ্টেম্বরে অসুবিধা কি? আমার উত্তর চাই এগুলো। এমন পরিস্থিতিতে আগামী সোমবার আবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছে বিএনপি। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে জীবন দেয়া সবার জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে লন্ডনে এক দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। আপনাদের কাছে আজকে সকলকে অনুরোধ করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা যেমন তার জন্য দোয়া চাইব, আমরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য যেখানে যত মানুষ আত্মহত্যা দিয়েছেন জীবন, যেখানে যত মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কি আছে জামায়াতের ভাগ্যে? ভোটের মাঠে ফিরতে পারবে জামায়াত? দাঁড়িপাল্লা প্রতীকেরই বা কি হবে? সব বিষয় নিয়ে রোববার রায় দেবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এ রায় পক্ষে গেলে ভোটের মাঠে ফিরতে আর বাধা থাকবে না জামায়াতের। ছাত্র জনতার কোটা বিরোধী আন্দোলনকে জামাতের আন্দোলন উল্লেখ করে গেল 1 আগস্ট জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। এরপর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে জামাত রাজনীতিতে আসলেও দলটির নিবন্ধন নেই। রাজনীতির মাঠে সক্রিয় জামাত তাই ভোটের হিসেবেও ইসির নিবন্ধনের হিসেবের বাইরের দল। যেহেতু সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে জামাত নিবন্ধনের বাইরে ছিল, কাজেই দলটি আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেয়।
রোববার জামাতের ভাগ্য নির্ধারণের রায় দেবেন আপিল বিভাগ। এ রায়ের উপর নির্ভর করছে জামাতের ভোটের মাঠে ফেরা। আমরা প্রত্যাশা করি যে জামাত ইসলামীর রেজিস্ট্রেশন আদালতের রায়ে আমরা ফেরত পাব এবং হাইকোর্ট ডিভিশন রেজিস্ট্রেশন বা নিবন্ধন ক্যান্সেল করে যে রায় দিয়েছিলেন মেজরিটির রায়, আমরা প্রত্যাশা করি আমাদের আপিল বিভাগ এই রায়টি বাতিল ঘোষণা করবেন। 2008 সালের 4 নভেম্বর জামাত ইসলামীকে সাময়িক নিবন্ধন দিয়েছিল ইসি, কিন্তু এই নিবন্ধন নিয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তির করা এক রিটের প্রেক্ষিতে 2013 সালে জামাতের নিবন্ধন অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। তবে চূড়ান্ত নিষ্পত্তির আগেই এই রায়কে ভিত্তি ধরে ইসি জামাতের নিবন্ধনকে বাতিল করে দেয়। জামাতের আইনজীবী বলছেন সেটা অন্যায় ছিল, তবে রোববার প্রতীক হিসেবে জামাত দাঁড়িপাল্লা পাবে কিনা তারও সিদ্ধান্ত আসবে। যে প্রক্রিয়ায় প্রতীকটিকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটি ছিল ফুল কোর্টের একটি রেজলিউশনের মাধ্যমে। আমরা মনে করি ফুল কোর্টের একটি বিশেষ এজেন্ডা হিসেবে এটি উপস্থাপন করা হয়েছিল। সেই জন্য আমরা প্রত্যাশা করি যে এই বিষয়টিও আমাদের আপিল বিভাগ একটি অবজারভেশন বা পর্যবেক্ষণ প্রদান করবেন, যেন নির্বাচন কমিশন এই ব্যাপারে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে। জামাতের নিবন্ধন মামলায় আগের সেই অবস্থানে নেই নির্বাচন কমিশনও। ইসি আপিল বিভাগকে জানায় তারা এই ইস্যুতে তাকিয়ে আছেন সর্বোচ্চ আদালতের দিকে। এখন আমরা আপিল ডিভিশনের জাজমেন্ট অপেক্ষা করছি। আপিল ডিভিশন থেকে জাজমেন্ট হবে, আমরা সেটাই কমপ্লেন করব। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে, একথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তার মতে, আন্তর্জাতিক মানের বিচার করতে হলে যুক্তিসঙ্গত সময় লাগছে। পাঁচ আগস্টের পর গুম হওয়া ব্যক্তিদের কপালে কি ঘটেছে তা জানতে মরিয়া গুম হওয়া ব্যক্তিদের এই স্বজনেরা। আমার কি স্বপ্ন হয়ে যাবে? ডক্টর ইউনূস সরকার কেমন একটাই দাবি আমার বাবাকে ফিরিয়ে দেন। প্রায় 12 বছর যাবত আমি আমার বাবাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমি এখনো পাইনি। অনেক জায়গায় দাঁড়াই, আমি প্রেস ক্লাবে অনেক দাঁড়িয়েছি, অনেক জায়গায় খুঁজে বেড়াই, কিন্তু এখনো পাইলাম। মানে বিশ্রামের কোনো। তাদের বেদনার্থ বক্তব্য আর আকুতিতে জাতীয় প্রেস ক্লাবে এই সেমিনারে তৈরি হয় শোকের আবহ। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজন করে সেমিনারটির। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। তাজুল ইসলাম আরো বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারের অগ্রগতি দৃশ্যমান হবে। মেইন পারপিট্রেটররা যখন বাইরে থাকে তখন বিচারের ক্ষেত্রে সাক্ষীদের নিরাপত্তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে গ্রেপ্তার নিশ্চিত করার ব্যাপারে আমরা কাজ করছি এবং আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে বিচারের ব্যাপারে বাংলাদেশ এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক মানের বিচার করতে হলে তদন্ত শেষ করতে যুক্তিসঙ্গত সময় লাগছে, অতিরিক্ত নয়। কোন রকমের আইনের ব্যত্যয় যাতে না হয়। মিলন খান, চ্যানেল 24, ঢাকা। টানা 4 দিন ধরে অচল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। জুলাই আন্দোলনে আহতদের সাথে সংঘর্ষের জেরে সৃষ্ট অচলাবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনেরা। অনেকেই চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন, আর যারা ভর্তি আছেন তারা বিনা চিকিৎসায় হতাশ হয়ে পড়েছেন। দাবি জানাচ্ছেন অবিলম্বে হাসপাতালটির স্বাভাবিক কার্যক্রম চালুর। দু চোখ জুড়ে অপেক্ষা সত্তরুদ্ধ মফিজ মিয়ার।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বিছানায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন তিনি। সপ্তাহখানেক আগে ডান চোখে ছানি ও রেটিনা অপারেশন হলেও কাটা হয়নি সেলাই, কেননা নেই চিকিৎসক নার্স। এখন আরো কষ্ট হইতেছে যে কি হইল, কোনো লোক নাই, জোর নাই, একদম মনে করেন এই সারা মাঠের মতন পড়ে রইলাম। ডাক্তার নাই, আয়া নাই, বুয়া নাই, কিচ্ছু নাই। ভয় তো করে, এখন ভয় করলেও বাজান এখন কোথায় যাবো কোন। হাসপাতালটির চিকিৎসক কর্মচারীদের সাথে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সংঘর্ষ হয়ে গেল বুধবার। এর জেরে বিক্ষুব্ধ হাসপাতাল কর্মীরা ঘোষণা দেন কর্মবিরতির। এরপর থেকে শুরু হয় এ বেহাল অবস্থা। দেখে মনে নাও হতে পারে এটি কোনো হাসপাতাল। হাসপাতাল জুড়ে ভুতুড়ে পরিবেশ। আউটডোর ইনডোর কোথাও কোনো সেবা মিলছে না। চোখের চিকিৎসায় দেশের গুরুত্বপূর্ণ এই হাসপাতালটির এ অচল অবস্থায় দুর্ভোগে রোগী ও স্বজনেরা। বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের ভোগান্তি আরও বেশি। আগে ডিসিশন করার সুযোগটা পায় না, তারপর তো ডাক্তাররা দৌড়াদৌড়ি, তারপরে থেকে তো এখানে ধরেন কোনো ডাক্তারও নাই, কোনো নার্সও নাই। এখন তো বর্তমানে আমার ট্রিটমেন্টও চলতেছে না। আমাদের যে চিকিৎসা তো দূরের কথা, আমরা একটা ট্যাবলেট পর্যন্ত কেউ দেয় না, বা আমরা কি অবস্থায় আছি আসল পর্যন্ত কেউ জানেন। আমরা যেখানে আছি কিনা এটাও কেউ জানে। জুলাই আন্দোলনে যে আহতদের নিয়ে এত কিছু, তারা এখনো দাবিতে অনড়। আমরা তো অভ্যুত্থান ঘটাইছি সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের মুক্তির জন্য, সাধারণ মানুষের বাক স্বাধীনতার জন্য। সাধারণ মানুষের যদি সে বাক স্বাধীনতা যদি না থাকে, তাহলে কেন আমরা অভ্যুত্থানে গিয়ে খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি চলাচলের অবস্থা যেমন লিফট, আমরা অসুস্থ, আমরা নিচে নামতে আমাদের কষ্ট হয়। এ বিষয়ে হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালকের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে এড়িয়ে যান তিনি। ভুক্তভোগী রোগী স্বজনরা চান অবিলম্বে যেন সচল হয় হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। এবারে সিঙ্গার বেকওয়ের সৌজন্যে কোরবানির হাটের খবর। রংপুরে জমে উঠতে শুরু করেছে কোরবানি পশুর হাট। তবে ক্রেতারা কাঙ্ক্ষিত দাম না বলায় হতাশ বিক্রেতারা। আর ক্রেতাদের দাবি হাট ঘুরে যাচাই বাছাই করে তবেই কিনবেন পছন্দের পশু। রংপুরের গঙ্গাচড়ার বেদগাড়ি পশুর হাট। ক্রেতা বিক্রেতা ও ব্যবসায়ীদের হাক ডাকে মুখর চারপাশ। চলছে দর কষাকষি। এভাবেই জমে উঠতে শুরু করেছে রংপুরের কোরবানির পশুর হাটগুলো। তবে কোথাও কোথাও রয়েছে উল্টো চিত্র। বিক্রেতারা বলছেন এবার কাঙ্ক্ষিত দাম বলছেন না ক্রেতারা, তাই বেচা বিক্রি কম। আর ক্রেতাদের দাবি গতবারের তুলনায় এবারের পশুর দাম বেশি। আলুর দাম কম, গাইরোসেরা মনে করো সেই রকম হয়েছে টলমট। ভুট্টা শুকার পারতেছে না, ধান শুকার পারতেছে না, খালি মানে বেড়াইতেছে গ্রাহকেরা। গাই 80-90 চাচ্ছে, আনিয়ে যাচ্ছে 1.5 লাখ, 2 লাখ, 1 লাখ 20। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আর কি। সব দিন তো বাজার খারাপ, তো ওই তো গরু বাজারের জন্য খারাপ হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবার চাহিদার চেয়ে বেশি গরু প্রস্তুত করা হয়েছে, তাই বিক্রি না বাড়লে লোকসানে পড়তে পারেন খামারি ও ব্যবসায়ীরা। কোরবানি উপলক্ষে যাতে কেউ চাঁদাবাজি না করে, 2 নম্বর হলো কোনো গাড়ি যাবে সেখানেও যেন চাঁদাবাজি না হয়। এছাড়া দেশের বাউন্ডারি অর্থাৎ ইন্ডিয়া থেকে যেন কোনো প্রকার গবাদি পশু বাংলাদেশ ঢুকতে না পারে, এই জন্য বিজেপি তাদের রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিল, তারা সার্বক্ষণিকভাবে সতর্ক আছে। এখানে আইন শৃঙ্খলার প্রশাসনের ভাইরা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন ব্যাংকের লোকেরা, প্রাণী সম্পদের লোকেরা, স্থানীয় সকলের সহযোগিতায় মোটামুটি হাট গড়ে উঠছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে রংপুর বিভাগের 8 জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে 295টি হাটে কোরবানির পশু বেচা কেনা হবে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। দর্শক, রাজধানীর হাটগুলোতেও উঠতে শুরু করেছে কোরবানির পশু। আরও জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা সুমন। সুমন, সাদিয়া, আমি এখন আছি তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠের যে কোরবানির হাট, এখানে গরু ইতিমধ্যে ক্রেতারা আসছেন। তবে বৃষ্টি হঠাৎ রোদ, এই কারণে ক্রেতারা আনাগোনা একটু কম।
অন্যান্য হাটের মতো এই হাটেও ছোট আর মাঝারি আকারের দেশি গরুই বেশি। আগের মতো বড় গরুর আনাগোনা তেমন একটা নেই। আগের ঈদগুলোতে আমরা যেমন দেখতাম 50 লাখ 60 লাখ এমনকি 1 কোটি টাকার গরু কেনাবেচা নিয়েও বেশ মাতামাতি আমরা লক্ষ্য করতাম। এবার কিন্তু তেমন একটা চোখে পড়ছে না এই বড় গরুগুলো। এর পেছনে ব্যবসায়ীরা কয়েকটি কারণ জানিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি তারা বলছেন সেটি হলো ভয়। কারণ এই বেশি দামের গরু আর ছাগল কিনতে গিয়ে গেল বছর কিন্তু তুলকালাম কাণ্ড ঘটে গেছে দেশে। বিশেষ করে অনেক ক্রেতার আয়ের উৎস নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। ফলে একদিকে যেমন ক্রেতাদের মাঝে ভয়ের সৃষ্টি হয়েছে, অন্যদিকে বিক্রি হয় কি না এই ভয়ও কিন্তু শৌখিন গরু এবার লালন পালন একেবারে কমিয়ে দিয়েছেন প্রান্তিক খামারিরা। আর গরুর দামের ব্যাপারটা যদি বলি, একেবারে ছোট মানের যে গরুগুলো আছে সেগুলো 2 থেকে 3 মণ ওজনের যে গরুগুলো সেগুলোর দাম হাঁকানো হচ্ছে 80,000 থেকে 1,50,000। এরপর 4 থেকে 6 মণ ওজনের যে গরুগুলো আছে সেগুলো 2 থেকে 3 লাখ টাকার মধ্যেই ক্রেতারা দাম হাঁকাচ্ছেন। যদিও বেচা কেনা এখনও পুরোদমই শুরু হয়নি, ফলে ক্রেতার চাহিদার উপর ভিত্তি করেই কিন্তু এই দামের কম বেশি হতে পারে, যেহেতু ঈদের এখনও 7 দিন বাকি আছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। তেজগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা সুমন। ঈদ সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখ মানুষের ট্রেনে ঈদ যাত্রা। সকাল থেকে রেল স্টেশনে যাত্রী উপস্থিতি থাকলেও তুলনামূলক কম। ট্রেনগুলো ছাড়ছে নির্ধারিত সময়ে। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ সাজিদুল ইসলাম জানান, প্রতিদিন 43টি ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে। বিশেষ ট্রেন রাখা হয়েছে 10টি। আগামী 4 থেকে 6 জুন ঢাকা থেকে বিভিন্ন রুটে এই বিশেষ ট্রেনগুলো চলাচল করবে। ভোর 6টায় রাজশাহীর উদ্দেশ্যে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ঈদ যাত্রা শুরু হয়। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। 4 দিনের জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল 11টা 20 জাপান ছাড়েন তিনি। সফরের প্রথম দিন নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। এরপর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। সফরে জাপানের বিভিন্ন পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন সরকার প্রধান। দুদেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক সই হয়, যার অধীনে বাংলাদেশকে মোট $1.063 বিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান। গেল 28 মে 4 দিনের সফরে জাপান যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি গোষ্ঠী ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারকে ডাকসু হল সংসদ নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে প্রশাসনের ব্যর্থতাকে আড়ালের চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এ অভিযোগ করেছে। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় দাবি জানান, দ্রুততম সময়ে সাম্য হত্যার প্রকৃত রহস্য উন্মোচন ও খুনিদের সর্বোচ্চ শাস্তির নিশ্চিতের। অভিযোগ করেন, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন, তাই পদত্যাগ দাবি করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টরের। বলেন, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দাবিতে চলমান আন্দোলন আরও জোরালো হবে। যেসব স্বার্থান্বেষী গোষ্ঠী শহীদ সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে প্রশাসনের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টাও করেছে। তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ না আসে, তাদেরকে সৎ থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি জানান, ঢাকার চারপাশকে নো ব্রিকফিল্ড জোন করতে যাচ্ছে সরকার। বলেন, উন্নয়ন প্রয়োজন, তবে প্রকৃতিকে ধ্বংস করে নয়। পরে ইউথ ক্লাইমেট কোয়ালিশন উদ্বোধন করেন উপদেষ্টা। একই অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ অভিযোগ করেন, বাসযোগ্য নগরী করতে যে রাজনৈতিক সহযোগিতা প্রয়োজন তার ঘাটতি রয়েছে। 100 বছরের পুরনো নিয়মে বর্জ্য ব্যবস্থাপনা চলছে বলেও জানান তিনি। সংগঠনের ব্যাপারে একটু বলি। একটা কথা হচ্ছে কি, সৎ থাকা, সৎ, নিজের কাছে নিজে সৎ থাকবেন। তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে। একটা ভালো কিছু যখন করতে চাই তখন তো সবচেয়ে বেশি সাপোর্ট আমার দরকার হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে আমি স্থানীয় পর্যায়ে কিংবা মিড লেভেলের
ডমিনেন্ট যে পলিটিক্যাল পার্টি যারা আমার জায়গাতে আমি যেখানে কাজ করি সেখানে আছেন তাদের দ্বারস্থ কিন্তু আমি হয়েছি এবং সেখানে আমি সাপোর্ট পাই নাই। সেলফি আপু এখন কিছু খাওয়াও এখন ইভিনিং এর চরম ক্রেভিং চাই কিছু এক্সাইটিং মিস্টার নুডলস হয় কুকিং টেস্ট হয় অ্যামেজিং মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট মিস্টার নুডলস মিস্টার নুডলস মিস্টার নুডলস দ্বীপের মানুষের চিকিৎসা সেবায় রাষ্ট্রের অবহেলা যেন এক নীরব বিপর্যয়। কুতুবদিয়ায় লাখো মানুষের চিকিৎসার জন্য একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে কোনো মতে। নেই প্রয়োজনীয় ডাক্তার, নার্স, ল্যাবরেটরি সেবা। দ্বীপ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আশরাফুল আলম আকাশের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন পঞ্চম পর্ব। ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। দুর্যোগ, দুর্বিপাক আর নানা সমস্যায় বয়ে চলে সাগরবেষ্টিত কুতুবদিয়া দ্বীপবাসীর জীবন। সেই জীবন যখন রোগ শোকে ভীষণ সংকটাপন্ন হয়ে পড়ে, তখন হাতের কাছে ভালো চিকিৎসা সেবা পাওয়াটাও যেন দুঃস্বপ্ন। যা হারে হারে টের পাওয়া যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের চিত্র দেখলে। বেহাল চিকিৎসা সেবায় চাপা আর্তনাদ রোগীদের মাঝে। কিছু ডাক্তারকে 1 থেকে 2 বার বললে বিরক্ত বোধ হয়, স্যার শোনান না, একটু বিরক্ত হয় না, এরকম অনুরোধ করে বলতে হয়। কোনো একটা ডাক্তারও আসেনি, ওখানে নার্স আছে, নার্সের সেবা দিছে আর কি। উপজেলার 2 লাখ মানুষের জন্য এই একটিমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স। নামে 50 শয্যার হলেও 19 শয্যা দিয়েই চলছে কার্যক্রম। আর 27 জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র 10 জন। তাছাড়া 29টি নার্সের পদ থাকলেও আছেন 6 জন। লোকবল সংকটে বন্ধ এক্সরে সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এমার্জেন্সি রোগী হলে আরো অনেক ঝামেলা বাড়ে, সবসময় বোট পাই না, তাহলে এরকম অনেক রোগী মারাও গেছে। বালাগ ডাক্তার থাকিলে, নার্স থাকিলে, হ্যাঁ, আর তো আর কুতুবদিয়া তো অনেকে কি জানা পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 172টি পদের মধ্যে জনবল আছে মাত্র 69 জন। রোগীর চাপ সামলাতে একজনকে করতে হচ্ছে 3 জনের কাজ। গেল জানুয়ারি থেকে বন্ধ সিজারিয়ান সহ এনআইসিইউ সেবা। নামমাত্র চিকিৎসা সেবা দিচ্ছে উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। অপারেশন থিয়েটার থাকলেও গত 5 মাস ধরে ডাক্তার ও লোকবল সংকটের কারণে তা বন্ধ রয়েছে। এতে করে গর্ভবতী মায়েদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে যেতে হচ্ছে কক্সবাজার অথবা চট্টগ্রামে। ইমার্জেন্সিতে অনেক খারাপ পেশেন্ট আসে, তখন আমাদের ওয়ার্ড ফেলে সম্পূর্ণ মানে ওখানে গিয়ে কাজ করতে হয়। সেই সময় ওয়ার্ডেও অনেক পেশেন্ট খারাপ হয়ে যায়, তখন 2 দিকে সামলানো আমাদের আরও বেশি কষ্ট হয়। আর ওয়াটার অ্যাম্বুলেন্স থাকলেও জনবল ও জ্বালানির অভাবে সেটিও বন্ধ দীর্ঘদিন। স্বাস্থ্য ব্যবস্থা মূলত ডাক্তার, নার্স এবং মিডওয়াইফের উপর নির্ভর করে। মিনিমাম যদি আমাদের 50% থাকতো আমরা যথার্থ সেবা দিতে পারতাম। এখন গুণগত সেবা দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের একজন মেডিকেল অফিসার টানা 48 ঘন্টা ইমার্জেন্সি ডিউটি করে। HGSP প্রকল্প, এই প্রকল্পটি গত নভেম্বরের দিকে শেষ হয়ে যায়। বিষয়টি আমার গোচরে আসার সাথে সাথে আমি সেপ্টেম্বরে যখন জয়েন করি, তারপর আমি সাথে সাথে অক্টোবরে সরকারকে একটু অবহিত করেছি। যত তাড়াতাড়ি সম্ভব আইএসও প্রকল্পের মাধ্যমে কুতুবদিয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাস কক্সবাজার জেলা প্রশাসকের। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, কুতুবদিয়া, কক্সবাজার। নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন।